সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের নাটক থেকে দুটি নাটক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দুটি নাটক রয়েছে তোমাদের বিভাগ ও নানা রঙের দিন। এই দুটি নাটক থেকে তুমি যদি মনে করো একটি নাটক পড়বে তাহলেই হবে, এবং দুটি নাটক থেকে তুমি যদি মনে করো একটি নাটক পড়বে বিভাগ ও নানা রঙের দিন, এই দুটি নাটক থেকে তুমি যদি মনে করো নানা রঙের দিন এই নাটকটি পড়বে তাহলেই হবে। তুমি যদি মনে করো বিভাগ নাটকটি পড়বো অবশ্যই, এবং পাঠ্য বইয়ের সূচিপত্রে অবশ্যই যে কোনো একটি উল্লেখ করে দিয়েছে যে যে কোনো একটি পড়বে নাটক। তোমরা আজকের এই ভিডিওটি প্রশ্ন ও উত্তর সহ নিয়ে আলোচনা করব। এই নাটক থেকে দুটি নাটক থেকে খুবই তিনটে প্রশ্ন নাটক থেকে আলোচনা করব, তার সাথে উত্তর, এবং অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজ আমরা বাংলা বিষয় নাটক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর সহ আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। প্রিয় সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তোমরা আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি। তোমরা বিভাগ নাটক থেকে প্রথমে আমরা আলোচনা করব। এইগুলো প্রশ্ন অবশ্যই তোমরা পড়ো, এবং অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়বে, খাতায় লিখে নিতে পারো বা মোবাইলে স্ক্রিনশট করে নিতে পারবে। বিভাগ নাটক থেকে প্রথম প্রশ্ন দেখো, বুদ্ধিটা কি করে এলো তা বলি বক্তাকে, তা কিভাবে এসেছিল বুদ্ধিটা কি? একই প্রশ্ন আবার ঘুরিয়ে আসতে পারে অথবা দিয়ে। দেখো, আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন? বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছিলেন? উত্তর একই হবে, প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, উত্তর দেখো, যে কোনো বাংলার গল্প কবিতা লিখতে গেলে, প্রশ্ন লিখতে গেলে, তার প্রশ্নের উত্তর লিখতে গেলে এবং তার নাম, গল্পের নাম, কে লিখেছেন এবং লেখিকা বা লেখকের নাম অবশ্যই তোমরা উল্লেখিত করতে হবে, অবশ্যই উল্লেখিত করতে হবে 5-এ 5 নাম্বার পাওয়ার জন্য। উত্তর দেখো, বিশিষ্ট নট ও নাট্যকার শম্ভু মিত্র রচিত বিভব নাটক থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। বক্তা হলেন শম্ভু মিত্র স্বয়ং। তোমরা যদি মনে করো আমি এভাবে লিখবো, অবশ্যই তোমরা যদি মুখস্থ না হয় এই লাইনটি এবং এই তিনটি লাইনটি অবশ্যই তোমরা এইভাবে লিখতে পারো। নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক থেকে আলোচ্য অংশটি উদ্ধৃত হয়েছে, গৃহীত হয়েছে, এবং উক্তিটি এবং অংশটি বা যে কোনো তুমি লিখতে পারো। ঠিক আছে, অংশটি গৃহীত হয়েছে বা উক্তিটি উদ্ধৃত হয়েছে। ঠিক আছে, বক্তা হলেন শম্ভু মিত্র স্বয়ং। এখানে বক্তা নিচেই কিন্তু উল্লেখিত করেছে, অবশ্যই বক্তা হলেন শম্ভু মিত্র। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু এভাবে লিখলে তোমাদের কিন্তু 5-এ 5 নাম্বার এক্সামিনাররা অবশ্যই দেবে, কেউ আটকাতেও পারবে না এভাবে তুমি যদি পয়েন্ট করে রাখো। এবং বুদ্ধি আসার পন্থা দেখো, একটি পুরনো বাংলা নাটকে তিনি দেখেছিলেন লেখা আছে রাজা রথারোহণম নাটইতি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। এই লেখাটি নাট্যকারের মনে রেখাপাত করে তিনি অনুমান করেছিলেন, এবং মঞ্চের রথ বা ঘোড়া না থাকলেও নির্দিষ্ট ভঙ্গির মাধ্যমেই রাজা ঘোড়ায় চড়ার অভিনয় করেছিলেন। উড়িয়া যাত্রাতেও তিনি দেখেছিলেন যে ঘোড়ার অনুপস্থিতিতে দু পায়ের ফাঁকে একটি মাত্র লাঠি গলিয়ে রাজার দ্রুত ঘোড়ায় চড়ার যে ভঙ্গি করেছেন। মারাঠি তামাশায় দেখা গিয়েছিল এক চাষি জমিদারের কাছে কাকুতি মিনতি করেও ব্যর্থ হয়ে গ্রাম্য পথ অতিক্রম করছে, এবং গ্রাম অতিক্রমের দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য মঞ্চের মধ্যেই সে কয়েকবার পাক খেয়েছিল। তারপর আবার সে জমিদার মুখে দাঁড়িয়ে এটে কাল্পনিক মন্দিরের সামনে পুরোতের অভিনয় করেছিলেন। এইসব ভঙ্গির মাধ্যমেই অভিনয় করার বিভিন্ন কৌশল প্রত্যক্ষ করে এবং পরবর্তীকাল রুশ দেশীয় এবং জনপ্রিয় চিত্র পরিচালক আইজেনস্টাইন সাহেবের ভঙ্গি নির্ভর লেখার প্রশংসা করে তার মাথায় ভঙ্গি নির্ভর নাটক মঞ্চস্থ করার বুদ্ধি এসেছিল এবং বুদ্ধির পরিচয়। এবং দ্বিতীয় পয়েন্ট করে অবশ্যই তোমরা লেখার চেষ্টা করো, এবং এখন থেকেই তোমরা যদি লেখার অভ্যেস করো, অবশ্যই 100% আমি বলে দিচ্ছি, তুমি যদি পয়েন্ট করে যে কোনো গল্প কবিতার উত্তর যদি তুমি পয়েন্ট করে লেখা শুরু করো, অবশ্যই পরীক্ষার প্রশ্নের উত্তরে অবশ্যই তুমি এভাবে যদি লেখো, অবশ্যই তুমি 5-এ 5 নম্বর পেতে কেউ আটকাতেও পারবে না।
অবশ্যই তুমি 100% 5 নাম্বার পাবেই। এবং দুটি প্রশ্ন দেখো, এবং 2 দাগের প্রশ্নটি দেখো, বিভব কথাটির সাধারণ অর্থ কি? অবশ্যই এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো মতো পড়বে, এবং তার উপরে যে প্রশ্নটি, প্রথম প্রশ্নটি অবশ্যই তোমাদের কিন্তু ভালো মতো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলোর প্রশ্ন এখন থেকে প্র্যাকটিস করা অবশ্যই শুরু করো। 2 দাগের প্রশ্নটি দেখো, বিভব কথাটির সাধারণ অর্থ কি? বিভব নাটকটির নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো। উত্তর দেখো, একই লিখবে, যে কোনো, আমি বললাম আগেই যে কোনো গল্প, কবিতা, নাটক, যে কোনো প্রশ্ন হোক না কেন, তুমি সেই নাটক যে লিখছো এবং তার লেখিকার নাম, লেখকের নাম অবশ্যই কিন্তু উল্লেখিত করা আবশ্যিক। উত্তর দেখো, বিশিষ্ট নট ও নাট্যকার শম্ভু মিত্র রচিত বিবাহ নাটক থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। তুমি নিজের মতো করে লিখতে পারবে যে নাট্যকার শম্ভু মিত্রের লেখা বিভাব নাটক থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে, ঠিক আছে? বিভাব কথাটির সাধারণ অর্থ হলো বিশেষ ভাব, অলঙ্কার, শাস্ত্র এবং অনুযায়ী বিভাব হলো রস সৃষ্টির কারণ। তুমি এই দুটি লাইন থেকে লিখতে পারো এবং এখান থেকে তোমরা লিখতে পারো। কি বললাম? বিভাব কথাটির সাধারণ অর্থ হলো বিশেষ তার, অলঙ্কার, শাস্ত্র অনুযায়ী বিভাব হলো রস সৃষ্টির কারণ। এখান থেকে লিখলেও হবে এই অর্থটি, ঠিক আছে? এখানে এর যে অর্থটি বোঝানো হয়েছে, অলংকারিক আচার্য ভারতের মতে বিভাব হলো সেই কারণ যার জন্য দর্শকদের মনে আনন্দ, দুঃখ, হাসি, রাগ ইত্যাদি স্থায়ী ভাব বা রসের সৃষ্টি করে। অবশ্যই এখান থেকেও লিখলেই হবে। যার মনে করো মুখস্থ হচ্ছে না, তারা একটু শর্ট করে লিখলেও হবে, ঠিক আছে? নামকরণের সার্থকতা, তুমি যে কোনো গল্প, কবিতা পড়ো না কেন, তার নাটক, তুমি এই নাটকটি পড়ছো, ঠিক আছে? বিভাব নাটকটি তুমি পড়লে এবং তার যে সহায়িকা বই থেকে অবশ্যই সার্থকতা, বিষয়বস্তু অবশ্যই পড়ার আবশ্যিক, অবশ্যই তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এইভাবে পড়লে তুমি যে কোনো পরীক্ষাতে প্রশ্নপত্রে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তুমি অবশ্যই কিন্তু লিখে নিতে পারবে। নামকরণের সার্থকতা দেখো, নাটকের প্রারম্ভে এবং প্রারম্ভেই নাট্যকার শম্ভু মিত্র নিচেই বিভাব নামটি নিয়ে আপত্তি উত্থাপন করেছেন। তার মতে দুরন্ত অভাব থেকেই এই নাটকের জন্ম বলে নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক। একদিকে খাজনা আদায়ের জন্য সাঁড়াশি এবং সরকারের যে সাঁড়াশি আক্রমণের সর্বশান্ত হয়ে, অন্যদিকে নাটক পরিবেশনের জন্য প্রয়োজনীয় উপকরণের যে অভাবে জর্জরিত হয়ে নাটকার বাহুল্য বর্জিত ভঙ্গি নির্ভর নাটক উপস্থাপনের অভিনব এক সিদ্ধান্ত গ্রহণ করেন। শম্ভু মিত্র হাসির নাটকে যে উপকরণ খোঁজার আকাঙ্ক্ষায় এবার অমরের বাড়িতে গিয়ে কাল্পনিক সিঁড়ি দিয়ে উপরে উঠে কাল্পনিক চেয়ারে বসে কাল্পনিক চায়ের কাপে চুমুক দেন। এরপর শম্ভু বৌদি ও অমর মিলে হাস্যরস সৃষ্টির জন্য যথাক্রমে একটি জখমি লভসিন এবং একটি প্রোগ্রেসিভ লভসিন এই যে পরিবেশন করেন, যদিও তাতে কারোরই কিন্তু হাসি পায় না। নাটকের অন্তিমাংশে দেখা যায় শম্ভু আর অমর জীবনকে উপলব্ধি করার জন্য চার দেওয়ালের গণ্ডিতে আবদ্ধ না থেকে খোলা রাস্তায় বেরিয়ে পড়েন। সেখানে অন্নবস্ত্রের কিন্তু দাবিতে এগিয়ে আসে একটি নিরস্ত্র তবে সভাযাত্রীদের উপর পুলিশের গুলিবর্ষণের করুণ দৃশ্যের যে সাক্ষী হন তারা। প্রকৃতপক্ষে মানুষ রূঢ় বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে হাস্যরসের কৃত্রিম আনন্দ উপভোগ করতে চায়, কিন্তু এভাবেই নাটকে যে হাস্যরস উৎপাদনের যে চেষ্টা হলো করুণ রসের সৃষ্টি হয়। অভাব মোচনের জন্যেই যেন বিভাবকে এই নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। তাই সব দিক বিচার করে বিষয়বস্তু কেন্দ্রিক বিভাব নামকরণ সর্বাংশেই সার্থক। এবং এই তো গেল দুই দাগের প্রশ্নটি। তোমাদের 3 দাগের প্রশ্নটি অবশ্যই তোমরা এই 3টি প্রশ্ন বিভাব নাটক থেকে এই 3টি প্রশ্ন অবশ্যই পড়বে, তার সাথে একটি প্রশ্ন তোমরা পড়বে এবং অবশ্যই আমি শেষে বলবো, এবং শেষে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস আছে তোমাদের জন্য। অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই আজকের এই ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তুমি যদি মনে করো এই ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে, অবশ্যই ভিডিওকে লাইক করবে, এবং লাইক করা অবশ্যই কিন্তু তোমরা ভুলবে না, লাইক অবশ্যই করবে ভিডিওতে। তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে, এরকম ভিডিও আপডেট এবং সব প্রশ্নের উত্তর আলোচনা করব আমি। এবং এই কদিনের মধ্যে আমাদের কিন্তু সাজেশন প্রকাশিত হতে চলেছে। তো অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও তোমরা অবশ্যই প্রথম থেকে এবং মনোযোগ সহকারে দেখবে। 3 দাগের প্রশ্নটি দেখো, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। অভাবের যে চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে লেখো। এই উত্তরটি তোমরা এইভাবে লিখবে। উত্তর দেখো,
বিশিষ্ট নট ও নাট্যকার শম্ভু মিত্র রচিত বিভাব নাটক থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। যে লেখকের উপলব্ধি, নিজের নাট্য ভাবনা ও অভিজ্ঞতার সঙ্গে এই নামের যে বিরোধ খুঁজে পেয়েছেন স্বয়ং নাট্যকারই, এ কারণেই তার মনে হয়েছে তাদের নাটকের নাম হওয়া উচিত অভাব নাটক। প্রবল অভাব থেকেই যে তাদের এই নাটকের জন্ম। উপলব্ধির কারণ দেখো, এই নাটকে ভালো মঞ্চ নেই, নেই আলো বা ঝালর ইত্যাদি মঞ্চসজ্জার বিবিধ উপকরণ থাকার মধ্যে শুধু আছে নাটক করার অদম্য আকাঙ্ক্ষা। এর উপর রয়েছে সরকারের চূড়ান্ত অসহযোগিতাও। এত কষ্ট করে সব কিছু জোগাড় করার পর অভিনয়ের ব্যবস্থা করা হলেও উঠে আসে খাজনার দাবি। পেশাদারি মঞ্চকে যে খাজনা দিতে হয় না, গ্রুপ থিয়েটারকে তা দিতে হয়। সরকারের এই বিমাতৃসুলভ দৃষ্টিভঙ্গিকে তীব্র শ্লেষে বিদ্ধ করে নাট্যকার এরপর নিজের ক্ষোভ উগরে দিয়ে জানান, আমরা তো নাটক নিয়ে ব্যবসা করি না, তাই সরকারের আমাদের গলা টিপে খাজনা আদায় করে নেন। শেষের কথা দেখো, শেষের কথা বা উপসংহার, ঠিক আছে, বাংলা জমি যদি লেখো, বাংলা বিষয়ের উত্তর জমি যদি লেখো, শেষের কথা লিখবে, উপসংহার কিন্তু লিখবে না। এটা কিন্তু ইতিহাস বা তুমি পলিটিক্যাল সায়েন্সে উল্লেখিত করতে পারবে, ঠিক আছে। এই চূড়ান্ত প্রতিকূলতায় গ্রুপ থিয়েটারের পক্ষে নিজের পায়ে দাঁড়ানো অনেক সময়েই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। গ্রুপ থিয়েটারের প্রবল অভাবের এই চিত্রই বিভাব নাটকে প্রকাশ পেয়েছে। তোমরা এই তো গেল তিনটি প্রশ্ন বিভাব নাটক থেকে। অবশ্যই এই তিনটি অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে বিভাব নাটক থেকে। তোমাদের একটা টিপস তোমাদেরকে বলে দিই এবং শেষে বলবো, অবশ্যই তোমাদের কিন্তু সময় নষ্ট করবো না। আর মাত্র তোমাদের কিন্তু 1 মাস পরীক্ষার হাতে সময় রয়েছে। এই 1 মাসের মধ্যেই যে কোনো গল্প, যে কোনো বিষয় হোক না কেন, সেই 2-3 বার করে রিভিশন তোমাদেরকে অবশ্যই করা উচিত। এবং 4 থেকে 5 বার তোমরা যদি রিভিশন করো, অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবেই হবে। গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে। এখন থেকে শুরু করো, অবশ্যই তোমরা এখন থেকে শুরু করবে, আমি জানি। নানা রঙের দিন, এই গল্প গল্প না, নাটক থেকে, এই নানা রঙের দিন নাটক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই পবিত্রতার নামাবলীটা সেদিন হঠাৎ ফাঁস হয়ে গেলে আমার সামনে পবিত্রতার নামাবলীটা কি, তা কোন দিন কিভাবে ফাঁস হয়ে গিয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল। উত্তর দেখো, প্রখ্যাত নট ও নাট্যকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটক থেকে নেওয়া হয়েছে। এইটুকু তোমরা লিখলে হবে। পরের অংশ দেখো, যৌবনকালে রজনীর অভিনয় দেখে ধনী পরিবারের এক সুন্দরী মেয়ে তার প্রেমে পড়েছে, কিন্তু একজন নাটকওয়ালার সঙ্গে সেই মেয়েটি প্রেম করলেও বিয়ে করতে রাজি হয়নি রজনী। এবং রজনী মেয়েটিকে যেদিন বিয়ের প্রস্তাব দিয়েছিল, মেয়েটিও কিন্তু রজনীকান্তকে বিয়ে করার জন্য থিয়েটার ছাড়ার শর্ত দিয়েছিল। আলোচ্য অংশে সেই দিনের কথাই বলা হয়েছে। একজন নাট্য অভিনেতার কাছে অভিনয় পবিত্রতম শিল্প, তবে রজনীকান্ত ছিলেন সেই শিল্পের একজন একনিষ্ঠ সাধক। কিন্তু তার এই যে শিল্প প্রীতির জন্যই তাকে নিজের প্রেম বিসর্জন দিতে হয়েছিল। নাট্য অভিনয় বা নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প বলে মানুষজন যতই আধিক্যতা করুক না কেন, ওই পবিত্রতার নামাবলী কিন্তু রজনীর গলার ফাঁস হয়েছিল। অভিনয় শিল্পের গায়ে ছড়ানো এবং জোরানো প্রশংসার সূচক নামাবলী কিন্তু তার স্বপ্ন সৌধকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছিল। এবং জীবনের রূঢ় বাস্তবকে প্রত্যক্ষ করে তিনি বুঝিয়েছিলেন যে যারা বলে অভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাধা। অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত একটা বড় গাল ভরা কথাগুলি নিছকটাই তিনি বাজে কথা। এই যে অভিনেতার কোনো সামাজিক সম্মান বা মূল্য নেই, কর্মক্লান্ত মানুষের এবং গান মনোরঞ্জনের উপকরণ হলো তারা। প্রকৃত পক্ষে প্রেমিকরার ব্যবহারেই কিন্তু রজনীর চোখের সামনে পবিত্রতার নামাবলীটা খসে পড়েছিল, শিল্পের গা থেকে হয়ে উঠেছিল তার গলার ফাঁস। তোমরা এই উত্তরটা এইটুকু, এই প্রশ্ন 1 দাগের প্রশ্নটি এবং 2 দাগের প্রশ্নটি দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি দেখে রাখবে, 2018 সালে এসেছিল এই প্রশ্নটি। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই চাটুজ্জে মশাই কোন নাটকের অংশ? বক্তাকে
তিনি কেন গ্রিন রুমে ঘুমান? তোমরা যে দেখতে পাচ্ছ না, এই যে কোশ্চেন মার্ক দেওয়া যে চিহ্ন রয়েছে, তোমরা এই প্রশ্নগুলো যে উত্তর লিখবে না, পয়েন্ট পয়েন্ট করে লিখবে, বক্স করে, ঠিক আছে? যেমন বক্স করে লিখে দিয়েছি, তোমরা দেখো। অবশ্যই এইভাবে তোমরা কিন্তু অবশ্যই লিখবে। দেখো উত্তরটি দেখো, বিশিষ্ট নাটকার অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকের অংশ। প্রদত্ত অংশের বক্তা হলেন থিয়েটারের বৃদ্ধ প্রম্পটার কালীনাথ সেন। কালীনাথের যে বেশভূষায় দারিদ্রতা ও অভাবের চিহ্ন প্রকট, নেশায় অর্ধচেতন রজনী মাঝরাত এবং মাঝরাতে শূন্য স্টেজে তাকে দেখে চমকে উঠলে কালীনাথ তাকে অভয় দিয়ে নিজের পরিচয় ও অসহায়তার কথা জানান। কালীনাথ অকপটে স্বীকার করেন যে তার ঘুমানোর মতো জায়গা নেই, তাই সে রোজ রাতে মালিকের অজান্তেই গোপনে গ্রিন রুমে ঘুমান। তার শেষ আশ্রয়টুকু যাতে না হারায় সেই জন্যই তিনি কিন্তু রজনীর কাছে অঙ্গীকারও করিয়ে নেন যে ব্যাপারটা যেন মালিকের কানে তিনি না তোলেন। তো বন্ধুরা এখান থেকে এই প্রশ্নের উত্তর। তো বন্ধুরা একটা তোমাদেরকে টিপস বলে রাখি, তুমি যে কোনো গল্প কবিতা পড়ো না কেন, অবশ্যই একটা মাথায় জিনিস রাখবে, ঠিক আছে? একটা মাথায় অবশ্যই জিনিস রাখবে যে তোমাদেরকে ভালো মতো পড়তে হবে, তার বিষয়বস্তু জানতে হবে। যে কোনো গল্প কবিতা পড়ার আগে তার পাঠ্য বইটি বা টেক্সট বইটি তোমাদেরকে খুঁটিয়ে অবশ্যই পড়তে হবে। তুমি নাটক পড়ো না কেন, অবশ্যই তুমি গল্প পড়ো না কেন, সেই পড়লে কিন্তু তোমাদের এসিকিউ এমসিকিউ অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তার সাথে তুমি যদি বড় প্রশ্নের জন্য পড়ো, খুঁটিয়ে তো অবশ্যই পড়লে পাঠ্য বইটি, তো বড় প্রশ্নের জন্য অবশ্যই তোমাদের কিন্তু সহায়িকা বই থেকে যে বিষয়বস্তু ও সার্থকতা নামকরণের যে সার্থকতা রয়েছে, অবশ্যই তোমাদেরকে এভাবে পড়তে হবে, ঠিক আছে? এসিকিউ এমসিকিউ তোমাদের কিন্তু এভাবে পড়লে তুমি যে কোনো প্রশ্ন আসুক না কেন, তুমি সলভ এবং ক্লিয়ার উত্তর তুমি অবশ্যই লিখে আসতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।